চাষি ভাইরা রাসায়নিক সার রাসায়নিক বীজ দিয়েই থাকেন, এটাই স্বাভাবিক। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমরা সেই রাসায়নিক বিষ এবং সারযুক্ত খাবার বাজার থেকে প্রতিনিয়ত কিনে খাই, তাহলে কিন্তু দেখা যাবে যে আমাদের একটা সময়ের পরে শরীরে ম্যাগনিফিকেশনের যে কনসেপ্টটা আছে, সেই বায়োম্যাগনিফিকেশনের কনসেপ্ট অনুযায়ী আমাদের শরীরে একটা সময় এমন হয়ে যাবে যে আমরা আমাদের শরীরের দূষিত পদার্থের যেগুলো আমাদের শরীরের জন্য দূষিত পদার্থ, সেগুলোর পরিমাণ এত বেশি হয়ে যাবে যেটা আমাদের শরীরের বিভিন্ন রকম সেলের গ্রোথের অ্যাবনর্মালিটি দেখা যাবে। ফলে দেখা যায় বিভিন্ন রকম টিউমার এবং আলটিমেটলি ক্যান্সার তৈরি হয়ে যায়। তো এই বিষবিহীন বা রাসায়নিক সারবিহীন খাবার আমরা নিজের হাতেই তৈরি করতে পারি এবং নিজেরাই আমরা সেই খাবারটা খেয়ে আমাদের পরিবারকে, ফ্যামিলিকে আমরা সুরক্ষিত রাখতে পারি। এইটা খুব একটা কঠিন কাজ নয়, এটা যদি আমরা চেষ্টা করি তবেই সম্ভব। এটাতে আমরা এই যে এখানে আমরা একটা পুষ্টি বাগান করেছি, একটা জাস্ট চাষি ভাইদের দেখানোর জন্য। সেই পুষ্টি বাগানে আমরা বিভিন্ন রকম ফসল এখানে করেছি এবং বিজ্ঞান ভিত্তিক পদ্ধতি করেছি। এবং আমরা যেটা মেনলি এটা এখানে ফলো করি, টোটালটাই জৈব সারের উপর ভিত্তি করে এবং ট্র্যাডিশনাল মেথড ফলো করে সেটা আমরা এখানে করার চেষ্টা করি। এখানে পোকামাকড় তো আসবেই, এটাই স্বাভাবিক, কিন্তু পোকামাকড় আসার পর এটাকে আমরা কিভাবে দমন করব সেটাও আমরা দমন করব, কিন্তু ঘরোয়া পদ্ধতিতে বা যেগুলো জৈব পদ্ধতি আছে কতগুলো, বা কিছু ফসলের বিন্যাস করে, কিছু ফসলের ওরিয়েন্টেশন করে বিভিন্ন রকম পদ্ধতিতে আমরা কোনো রাসায়নিক বিষ ছাড়াই কিন্তু সেই রোগ পোকাগুলো কন্ট্রোল করব। দেখুন আমরা এখানে গাঁদা ফুল লাগিয়ে দিয়েছি এই এক লাইনে করে। এই গাঁদা ফুলগুলো যখন ফুল হবে তখন কিন্তু যে পোকা আসে, বিশেষত পোকাগুলো ফুলকে বেশি অ্যাট্রাক্ট করে, সেই ফুলগুলোর মধ্যে পোকা চলে আসবে এবং এই ফুলের মধ্যে আমরা তখন দরকার হলে সেই ফুলের মধ্যে যা ব্যবস্থা নেব, কিন্তু ফসলের মধ্যে তখন রোগ পোকার ইয়াটা অনেকটাই কমে থাকবে। আর এই দেখুন আমরা এখানে মালচিং করেছি, ব্রোকলি লাগানো আছে, ব্রোকলি এবং তার সঙ্গে সঙ্গে আরও অনেক সাথী ফসল লাগানো আছে। সেই ফসলগুলো এখনও গজায়নি, যেমন গাজর, বিট, আলু এর সঙ্গে সঙ্গে লাগানো আছে, একটা মানে দুইটা ব্রোকলির লাইনের সঙ্গে একটা লাইন করে। তো এখানে আমরা মালচিং করেছি। এই মালচিং মানে এই খড় দিয়ে মালচিং করা হয়েছে। এই খড়টা আমাদের কী উপকার করবে আপনারা সবাই জানেন। যদি এই খড়টা মাটিটা ঢাকা থাকে তাহলে কি হবে, মাটিটা ঢাকা থাকলে মাটির মধ্যে সূর্যের আলো পড়বে না এবং মাটির মধ্যে অবস্থিত যে ঘাস আছে ঘাসটা বেরোবে না। এবং এই আমরা জল দিচ্ছি শীতকালে, শুষ্ক ওয়েদার, এই জল দেওয়ার ফলে যদি মালচিংটা না করা হতো তাহলে মাটি খুব তাড়াতাড়ি শুকিয়ে যেত এবং কি হতো, আমার বারবার জল দিতে হতো এবং ফসল জল পেত না। তো এই মালচিংটা দেওয়ার কারণে ফলে আমাদের কি হবে, মাটিতে রস দীর্ঘদিন ধরে থাকবে, আমাদের আগাছা জন্মগ্রহণ করবে না এবং আগাছা না হওয়ার ফলে মাটির যে খাবার আছে সেই খাবারগুলো আমার নষ্ট হবে না। এবং এই খাবার নষ্ট না হলেই কিন্তু গাছের স্বাস্থ্য অটোমেটিক্যালি ভালো থাকবে। এবং যদি আমরা মালচিং না করে থাকি তাহলে প্রচুর ঘাস হয়, আর এই ঘাসটা কি করে, এই ঘাসটা আমার কিন্তু ফসলের খাবার যেটা দরকার সেই খাবারটা কিন্তু খেয়ে নেয়। তো এই জন্য আমরা এই মালচিং করেছি। এবং এই মালচিং করার ফলে আরও একটা উপকারিতা যেটা হয়, এই মালচিং খড়টা আস্তে আস্তে কিন্তু এটা আমাদের হয়ে যাবে, জৈব সারে পরিণত হয়ে যাবে এবং জমির মধ্যে জৈব সারের পরিমাণ আবার দিনে দিন বেড়ে যাবে। এবং এর পরবর্তী যখন আবার ফসল লাগাবো আমাকে রাসায়নিক সার দিতে হবে না, এই সারটা পচিয়েই আবার নতুন সার তৈরি হবে, মানে এই গোবর এই খড়টা পচিয়েই আবার নতুন জৈব সার তৈরি হবে। তো এই পদ্ধতিতে তৈরি করে তারপরে যখন ফসলটা একটু বড় হবে তখন পোকামাকড় বিভিন্ন প্রকার আসবে, এটাই স্বাভাবিক। তখন কিছু আমরা জৈব পদ্ধতিতে যেমন ফেরোমন ট্র্যাপ, ইয়েলো স্টিকি ট্র্যাপ, তারপরে ধরুন বিভিন্ন রকম লাইট ট্র্যাপ, এইসব ব্যবহার করে কিন্তু আমরা
এই রোগ পোকাকে নিয়ন্ত্রিত করব। এবং যে আপনারা বলতে পারেন যে সার, রাসায়নিক সার ছাড়াই কী করে হবে, অবশ্যই হবে। গাছের আমরা জানি যে 17টা খাবার দরকার, এই 17টা খাবার আমরা রাসায়নিকভাবে না দিয়ে যদি আমরা বেশি বেশি পরিমাণে গোবর সার দেই, তারপরে ধরুন কেঁচো সার দেই, তারপরে দেখুন খোলটা পচিয়ে দিই, এরকম যদি আমরা দিয়ে থাকি তাহলে দেখবেন আমার গাছের যে 17টা খাবার, সেই 17টা খাবার কিন্তু গাছ অটোমেটিকলি মাটি থেকে পেয়ে যাচ্ছে। তো এই পদ্ধতিতে আমরা যদি করে থাকি তাহলে খুব সহজেই আমরা একটা পরিবারের রাসায়নিক বিষ এবং সার ছাড়াই ফসল তৈরি করে আমরা পরিবারটাকে বাঁচাতে পারি। এটাই আমাদের আসল মূল লক্ষ্য। কারণ এখন বাজারে যে ধরনের আমরা ফসল পাচ্ছি, যারা বাণিজ্যিকভাবে সবজি চাষ করেন তো তারা কিন্তু বিষ বা রাসায়নিক সার ছাড়া কোনো মতেই করেন নাই, এটাই স্বাভাবিক। কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে যদি আমি এই পদ্ধতিতে করে থাকি তাহলে কিন্তু আমার পরিবারটাকে বাঁচাতে পারবো, আমার ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে পারবো। তো ধন্যবাদ বন্ধুরা, আমরা সবাই চেষ্টা করি ঘরোয়া পদ্ধতিতে কি করে সবজি বাগান করা যায় এবং সেই সবজি খেয়ে আমরা যেন দীর্ঘমেয়াদী ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি, এই কামনা করে আমি এখানে সমাপ্তি করলাম। ধন্যবাদ।